সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024 সেমিফাইনালে আজকের অনুষ্ঠানে। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন অধিক যুক্তিযুক্ত। বিষয়ের পক্ষে বলবে স্যার এ.এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষদল স্যার এ.এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন মোহাম্মদ সৈয়দুর রহমান, রায়হান উদ্দিন ও তাদের দলনেতা মবিন মজুমদার। বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন তাজিনুর রহমান, জায়েদ সানি ও তাদের দলনেতা রাকিব আঞ্জুম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। মুসাব্বিরুল ইসলাম, 19তম ও 20তম জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রিয়াসাত আজিম, চ্যাম্পিয়ন ও শ্রেষ্ঠ বক্তা, 19তম ও 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং ফ্রিল্যান্স স্পোর্টস জার্নালিস্ট। মনোয়ার আলিম তন্ময়, রিলেশনশিপ ম্যানেজার, বিকাশ লিমিটেড। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের ওপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইসমাইল, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর সেমিফাইনালের আজকের অনুষ্ঠানের সবাইকে স্বাগতম। আজকের বিতর্কের বিষয় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন অধিক যুক্তিযুক্ত। আমি পক্ষদলের প্রথম বক্তা স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সৈয়দুর রহমানকে আহ্বান করছি তার যুক্তি উপস্থাপনের জন্য। আজকের বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি, একটি রাষ্ট্রের সংবিধান, সেই রাষ্ট্রের মূল দলিল, সেই রাষ্ট্রের নাগরিকরা কিভাবে জীবনযাপন করবে, তাদের মৌলিক অধিকার কতটা থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার মূল প্রতিফলন ঘটে সেই সংবিধানটির মাধ্যমে। আজ আমরা সংবিধান নিয়ে কেন কথা বলছি? কারণ বাংলাদেশের মানুষ আজ নতুন করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাচ্ছে। আমরা একটি জনবিস্ফোরণ দেখতে পেয়েছি সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং তারা চাচ্ছে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নয়া একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে যে রাষ্ট্র পুনর্গঠন ব্যবস্থা সেটি করতে। এবং এই যে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে যদি 15 বছরের ফ্যাসিবাদের হাতে আবার ভুলুণ্ঠিত হতে আমরা না দিতে চাই, তবে আমাদের একটি নতুন সংবিধান কেন পুনর্গঠন করা প্রয়োজন বা পুনর্লিখন প্রয়োজন, সেটি নিয়ে আজকের বিতর্ক। দেখুন, আজ সংবিধান সংশোধন বলতে আমরা কি বুঝাচ্ছি? সংবিধান সংশোধন বলতে বোঝাচ্ছি বর্তমান সংবিধানটি মেনে নিয়ে সেই সংবিধানের ভিত্তিতেই ভুল ত্রুটি সংশোধন করার যে চেষ্টা সেটিকে। এবং আজ আমরা নতুন সংবিধান যখন প্রণয়ন করব, বর্তমান সংবিধানটিকে বাদ দিয়ে, তখন অধিক যে যুক্তিযুক্ত হবে সেটি, এই অধিক যুক্তিযুক্ত মানে কি? আমরা কিন্তু বলছি না যে আপনার উপর যে নতুন সংবিধানটি আছে সেটি আমি আপনাকে চাপিয়ে দিব, বরং আমি আপনাকে এই যে নতুন একটি সংবিধান আমি লিখব কিংবা নতুন একটি সংবিধান প্রণয়ন করতে যাচ্ছি, সেই সংবিধানের সুযোগ সুবিধা কি হবে এবং আপনার যে পুরাতন সংবিধান কিংবা আপনার যে বর্তমান সংবিধান, সেই সংবিধানটির সীমাবদ্ধতাগুলো কি, সেইগুলো কেন দুর্বল, সেইগুলো দিকগুলো দেখিয়ে আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি আপনি কোনটিকে ভালো হিসেবে
নেবেন এবং আপনার মতামতের ভিত্তিতে পরবর্তীতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার কাছে কোন বিষয়টি শ্রেয়। আপনার কাছে কি এই লকআপ পড়ানো যে সংবিধান আছে সেটি শ্রেয়, নাকি আপনি এই লকআপ খুলে নতুন করে সেই সংবিধানকে সুযোগ দিবেন রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। প্রথমত, কেন নতুন সংবিধান প্রণয়ন করা অধিক যুক্ত? দেখুন, ৭২-এর যে সংবিধান সেটি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ না করেই তৈরি হয়েছিল। কেন মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেনি? কারণ মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল ১৯৭১ সালে, সেখানে স্পষ্ট ৩টা মূল নীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু যখন ১৯৭২ সালে সংবিধান ঘোষণা করা হলো, তখন ৪টি মূলনীতির মধ্যে কোথাও সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক সুবিচারের কথা ছিলই না। এইভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ না করে সম্পূর্ণভাবে একটি মুজিববাদী সংবিধান সেখানে প্রণয়ন করা হয়েছে। কিভাবে? দেখুন, একপাক্ষিকভাবে যে এই সংবিধানটি তৈরি করা হয়েছে, এবার সেটি ব্যাখ্যা করব কেন সেটি একপাক্ষিক। কারণ ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তারা এই সংবিধান প্রণয়নে অংশ নিয়েছিল। তারা হচ্ছে আওয়ামী লীগ সদস্য। কেন আওয়ামী লীগ সদস্য? কারণ ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরবর্তীতে ন্যাপ সহ অনেক রাজনৈতিক দল সেই প্রাদেশিক নির্বাচনে অংশই নেয়নি এবং অংশ না নেওয়ার কারণে যেটি দেখা যায়, গণপরিষদ সদস্যদের মধ্যে ৩ জন ব্যতীত বাকি সকল সদস্য ছিল আওয়ামী লীগের। এবং মাওলানা ভাসানীর মতো মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখেছে, যারা বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে, সেই মানুষগুলো এই সংবিধানে মতামত রাখার কোনো সুযোগ পায়নি। এবং একজন বিরোধী দলীয় সদস্য তিনি কিন্তু এই সংবিধানে স্বাক্ষরও করেনি। অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছিল সকল শ্রেণী পেশার মানুষ, যেই সংবিধান সেই সকল শ্রেণী পেশার মানুষকেই প্রতিনিধিত্ব করে না, একটি দলকে প্রতিনিধিত্ব করে, সেটি আর যাই হোক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না। আজকে সংবিধানের মূল নীতিগুলোতে সমস্যা। কোথায় সমস্যা? দেখুন মাননীয় সভাপতি, আজকে জাতীয়তাবাদের মধ্যে একটি সুপরিকল্পিতভাবে একটি বিভাজন সৃষ্টি করা হয়েছে, বাঙালি নাকি বাংলাদেশি। আজকে সেই আগুন পাহাড়ে আমার আজও জ্বলছে। আজকে যখন একজন দাঁড়িয়ে বলে উপজাতি, সেইখানেই বলেছিল যে আমরা কি নিজেকে বাঙালি বলবো, তখন তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি মাথায় নেওয়া হয়নি। যার ফলাফলস্বরূপ পার্বত্য চট্টগ্রাম আজও দাউ দাউ করে জ্বলছে, সেইখানে আজও অশান্তির আগুন। এইগুলো দূর করার প্রয়োজনীয়তা ছিল এই সংবিধানের, যেটি এই সংবিধান করতে ব্যর্থ হয়েছে। তারপরের দুটি মূলনীতি, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। কি অদ্ভুত নীতি! কিভাবে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটি একই সাথে চলতে পারে? যেইখানে গণতন্ত্র বলছে জনগণের অধিকারের কথা, যেখানে গণতন্ত্রের পরেই আবার বলা হয়েছে জনগণ কিভাবে হচ্ছে এইখানে পাবলিক প্রপার্টি যেগুলো আছে সেগুলোর নিজেদের অধিকারে নিবে, সম্পত্তির অধিকার অর্জন করবে। আবার একই সাথে বলা হয়েছে সামাজিকভাবে সমাজতন্ত্রের কথা। অর্থাৎ এই প্রেসক্রিপশনটি কার? এই প্রেসক্রিপশনটি ছিল ভারতের, যারা সমাজতন্ত্রকে কায়েম করত। এই প্রেসক্রিপশনটি ছিল সোভিয়েত ইউনিয়নের, যারা সমাজতন্ত্রকে কায়েম করত। এবং আপনি এই জিনিসগুলো মেনে নিয়ে যখন আপনি একটি সংবিধানকে সংশোধনে হাত দিবেন, তখন আপনি হয়ে যাবেন দেশদ্রোহী। হ্যাঁ, শুনতে খারাপ লাগলো, আপনি হবেন দেশদ্রোহী। কারণ ৭-এর ক অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, আপনি যদি সংবিধানের কোনো অংশে হাত দিয়ে সেটিকে পরিবর্ধন করতে চান, তাহলে আপনি একজন দেশদ্রোহী। ধরলাম আপনি দেশের ভিত্তিতে খুব আপনার দেশপ্রেম, আপনি দেশপ্রেমকে আকাঙ্ক্ষার ভিত্তিতে নিয়ে আপনি জনমানুষের দিকে তাকিয়ে সেই সংবিধানটি সংশোধন করতে গেলেন, করতে তো পারবেন না। কারণ সংবিধানের মূল নীতি সহ তার বিভিন্ন অনুচ্ছেদ, ৫২টি অনুচ্ছেদ পরিবর্তনে একদম কোনো সুযোগই রাখেনি এই সংবিধানের মধ্যে। যেমন ৭০ অনুচ্ছেদে আছে এই সংবিধানের ফ্লোর ক্রসিং এর কথা। অর্থাৎ আপনি যদি নিজ দলের হন, আপনি ফ্লোর ক্রসিং করতে পারবেন না। এবার দুটো প্রশ্নের উত্তর দেই, তারা প্রশ্ন করতে পারে কারা প্রণয়ন করবে এই সংবিধান। পরবর্তী বক্তারা দেখিয়ে যাবে বহু যোগ্য লোক আছে যারা এই সংবিধান প্রণয়নের ক্ষমতা রাখে। এটি আমাদের মূল সংবিধান প্রণয়ন না, জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা তাদেরকে একটা রূপরেখা দেখাবো। ধন্যবাদ প্রধান বক্তা। এবার আমি আহ্বান করছি বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা তাজিনুর রহমানকে তার যুক্তি উপস্থাপন করার জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুযোগ প্রদানের জন্য। আজকে প্রতিপক্ষের প্রথম বক্তা যখন আসলেন, তখন আমি আশায় বুক বেঁধেছিলাম তিনি গঠনমূলক কিছু বলবেন, কিন্তু না, উনি আজকে এখানে সংবিধান নিয়ে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশে যে প্রচলিত সংবিধানটি রয়েছে এটি দেখে এসেছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ উনি যদি আমাদের সংবিধানের তফসিলগুলো পড়েন, সেখানে আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়গুলো স্পষ্টত উল্লেখ রয়েছে, এক। আর দ্বিতীয়ত, আমাদের সংবিধানে যে 4টি মূলনীতি রয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টি মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কোনটির ক্ল্যাশ করে এটি পরবর্তী বক্তা এসে দেখিয়ে দিয়েছে মাননীয় সভাপতি। সভাপতি, লক্ষ্য করে দেখুন, আমাদের যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল উনি এখানে উল্লেখ করলেন যে মাওলানা ভাসানী অংশগ্রহণ করেন নাই। এখন আমি প্রশ্ন করছি যে গণপরিষদের সদস্যবৃন্দ ছিল, তারা কি এই অঞ্চলে মানুষের ভোটে নির্বাচিত ছিল নাকি ছিল না, এটি পরিষ্কার করে দিয়ে যাবেন পরবর্তী বক্তা এসে। মাননীয় সভাপতি, আমরা আসছি এবার আমাদের
সংজ্ঞায়নে। আজকে প্রথম বক্তা আসলেন, উনি সংজ্ঞায়নে যথেষ্ট ফাঁকফোকর রেখে গিয়েছেন। এটি পরিষ্কার করতেছি। প্রথমত, গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের পূর্বপুরুষ এই বাংলাদেশ অঞ্চলে যখন এসেছে, আসার পর থেকে একটা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে কিন্তু একটা চূড়ান্ত বহির্প্রকাশ ঘটেছে 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এই যে ভূখণ্ডটা আমরা পেলাম, এই ভূখণ্ডটা আমরা পাওয়ার পর এই যে একটা চেতনা, পাকিস্তান সরকারের বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী যে চেতনা, এটি এস্টাবলিশ হয় কিন্তু 1971 সালে, যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি 2024 সালে। আমাদের আবু সাইদ, তারপর হচ্ছে মুগ্ধ, তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে চূড়ান্ত বহির্প্রকাশ ঘটেছে মাননীয় সভাপতি। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধেরই বাস্তব প্রতিবিম্ব হিসেবে আমরা দেখতে পাই 2024 সালে। সুতরাং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট আর 24-এর যে প্রেক্ষাপট কোনোভাবে কিন্তু আলাদা করার কোনো সুযোগ নেই মাননীয় সভাপতি। খেয়াল করে দেখুন, আমরা দেখলাম যে 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হলো, তখন আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা দায়িত্ব গ্রহণ করলেন প্রেসিডেন্টের কাছ থেকে। কেন তারা গ্রহণ করলেন রাষ্ট্রপতির কাছ থেকে দায়িত্ব? কারণ তারা এখানে সময় নিয়েছেন এবং আমাদের যে প্রচলিত সংবিধানটা রয়েছে এটিকে তারা পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে তারা এই চালিয়ে নিয়ে যাবেন। এই জন্য তারা প্রেসিডেন্টের কাছ থেকে তারা দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় সভাপতি। অর্থাৎ আজকে যে গ্রাউন্ডটি তারা ফাঁকফোকর রেখে গিয়েছেন সেটি পূরণ করে দিয়ে গেলাম। এবার আসি আমাদের দলের মূল স্ট্যান্ডিং পয়েন্টে, আমরা কি আর্গুমেন্ট দেখাচ্ছি মাননীয় সভাপতি। দেখুন, আজকে আমরা আমাদের দলের অবস্থান পরিষ্কার করব 4টি যুক্তির মাধ্যমে। প্রথমত, 1, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে অর্জিত জাতীয় ঐক্য বজায় রাখা। 2, 71 বনাম 24 কেন্দ্রিক উদ্ভূত আদর্শিক সমস্যার মোকাবেলা। 3, সংবিধান প্রণয়নের প্রায়োগিক সমস্যা। এবং 4, নতুন সংবিধান হতে পারে নব্য উদারবাদী লোক দেখানো পরিবর্তন মাত্র। এখন ব্যাখ্যা আসি মাননীয় সভাপতি। খেয়াল করে দেখুন, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে অর্জিত যে জাতীয় ঐক্য আমরা বজায় রাখবো, আমরা কিন্তু একবারও বলিনি যে 72-এর সংবিধান এটি বাইবেল বা বেদ বাক্য। এটি অবশ্যই সংশোধনযোগ্য এবং বারবার কিন্তু সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গাতে জাতি হিসেবে মীমাংসায় পৌঁছেছি। এখন আপনি যদি একটা নতুন সংবিধান প্রণয়ন করেন, সেই সংবিধানে রাষ্ট্রধর্ম, জাতীয়তাবাদ, তৃতীয় লিঙ্গের অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার, এই প্রশ্নগুলো সংবিধানে আবার নতুন করে উত্তর দিতে হবে। আর সেক্ষেত্রে উত্তর দিতে গেলে এই যে জনগণ যখন একটা ঐক্যমত্য জায়গাতে এসছে, সেই ঐক্যমত্য জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, তার কিন্তু কোনো আর্গুমেন্ট নেই। অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে, এখন এখানে তো ঐক্য প্রতিষ্ঠা হবেই না, বরং আরও বিশৃঙ্খলা তৈরি হবে। আমাদের পরবর্তী যুক্তিতে আসছি, 71 বনাম 24 কেন্দ্রিক উদ্ভূত যে আদর্শিক সমস্যাটা দেখা দিচ্ছে এখন, যার ভিত্তিতে নতুন সংবিধান চাওয়া হচ্ছে মাননীয় সভাপতি। 71 এবং 24 গণঅভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আলাদা কোনো কিছু নয় মাননীয় সভাপতি। আমরা যখন দেখতে পাই যে 24-এ ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানে তারা যখন রাস্তায় নেমেছে, তাদের মুখে ছিল কি? কারারে লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। তারা আরও গিয়েছে কি মুক্তির মন্দির সোপানো তলে। এই যে গানগুলো, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গানগুলো। এই গানগুলি তারা ধারণ করে 2024-এ গণঅভ্যুত্থান করেছে। সুতরাং এখানে 71 বনাম 24-এর যে আদর্শিক সমস্যা, এটি কিন্তু দেখানোর আর কোনো সুযোগ থাকবে না। আমাদের তৃতীয় আর্গুমেন্ট, সংবিধান প্রণয়নের যে প্রায়োগিক সমস্যা। মানে সভাপতি, গণপরিষদ গঠন থেকে শুরু করে একটা লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের যে সংবিধান, এই সংবিধান রচনা পর্যন্ত একটা দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার সময়কালে যে একটা দেশ যে একটা ঝুঁকির কবলে পড়বে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই ক্ষেত্রে নতুন সংবিধান প্রণয়নের জায়গাতে আমাদের যে সংবিধানটা রয়েছে, এটি সমস্যা করা অধিকতর কার্যকরী। আমাদের চতুর্থ যুক্তি, নতুন সংবিধান হতে পারে নব্য উদারবাদী লোক দেখানো পরিবর্তন মাত্র। মানে সভাপতি, 1950-এর পর থেকে এই যে নব্য উদারবাদ যে রাজনৈতিক প্রেক্ষাপট যে প্রণীত, বিভিন্ন সংবিধান বিভিন্ন সময় কিভাবে বারবার ব্যর্থ হয়েছে তা কিন্তু আমরা দেখতে পাই। আমরা দেখেছি তিউনিসিয়াতে, আমরা দেখেছি নাইজেরিয়াতে, আমরা দেখেছি জিম্বাবুয়েতে, আমরা দেখেছি ভেনেজুয়েলাতে। অর্থাৎ এই সমস্ত দেশের উদাহরণ থেকে আমরা জানতে পারি এই যে পরবর্তীতে দ্বিতীয় রিপাবলিকান ঘোষণা করা বা নতুন সংবিধান তৈরি করা, এগুলোর কোনো কিছুই কিন্তু আর সেখানে টিকে থাকে নাই। অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন নয়, বরং সংবিধান সংশোধন করাই অধিক যুক্তিযুক্ত। ধন্যবাদ বিপক্ষ দলের বক্তা। আমি এবার আহ্বান করছি পক্ষদল স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা রায়হান উদ্দিনকে। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদের প্রথম যুক্তি ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটি আমাদের তফসিলে আছে। প্রশ্ন হচ্ছে, আমাদের 7টি তফসিল রয়েছে, 7টি তফসিলের কত নাম্বার তফসিলে এই জিনিসটি আছে তারা ব্যাখ্যা করে দেবেন। প্রথমত, এরপরে তারা বলার চেষ্টা করেছেন, দেখেন জুলাই এবং মুক্তিযুদ্ধ এটি একটি আরেকটির প্রতিবিম্ব। মাননীয় স্পিকার, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার রক্ষা কবচ ছিল, তাহলে
কেন এই 50 বছর পরে এসে আরেকটি জুলাইয়ের প্রয়োজন হয়েছিল? অর্থাৎ আপনি 50 বছরের মধ্যে আপনি সাংবিধানিকভাবে এমনভাবে একটি ফেসিবাদ কায়েম করেছিলাম যার ফলশ্রুতিতে স্বাধীনতার 50 বছর পরে এসেও আপনার ছেলেদেরকে রাস্তায় নেমে রক্ত দিতে হয়। অর্থাৎ তিনি যে বোঝানোর চেষ্টা করেছেন আজকে জুলাইটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতিবিম্ব, আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আপনি মুক্তিযুদ্ধের আদর্শগুলোকে যদি আপনি সংবিধানে স্থান না দেওয়ার কারণে আপনার যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামো দ্বিতীয় স্বাধীনতা তৈরি করতে বাধ্য করেছে। তৃতীয়ত বিষয়টি দেখুন, তারা বলার চেষ্টা করেছেন আমরা আজকে সংশোধন করব। প্রথম প্রশ্ন, সংশোধনটা কিভাবে করবেন? আপনার বর্তমান সংবিধান আপনাকে সংশোধন করার সুযোগটি দেয় কিনা? কিভাবে আপনাকে সংশোধন করার সুযোগটি দেয় না? প্রথমত 7 ক অনুচ্ছেদে রয়েছে আপনি যদি সংবিধান সংশোধন করার চেষ্টা করেন তাহলে সরাসরি আপনি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। দ্বিতীয়ত, ঠিক আছে আপনি তারপরও চেষ্টা করলেন সংবিধান সংশোধন করবেন, 7 খতে আমরা দেখে আসি, দেখেন 7 খতে স্পষ্ট করে বলা আছে প্রস্তাবনা 142 নম্বর অনুচ্ছেদ, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, 11 ভাগের 150 অনুচ্ছেদ এবং সংবিধানের অন্য অন্য মৌলিক অধিকার সংক্রান্ত যে বিধানবলী রয়েছে একটাও আপনি পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ এ প্রত্যেকটা ভাগে কি কি রয়েছে? প্রথম ভাগে কি রয়েছে? প্রজাতন্ত্রের যে কাঠামো, সেখানেই আপনার রয়েছে বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশি জাতীয়তাবাদের বিতর্ক, যেটি আপনি বর্তমান সংবিধানের কাঠামোতে কখনো সমাধান করতে পারবেন না। দ্বিতীয়ত আসুন রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, আপনি প্রথমত বলছেন আপনার সম্পদ গ্রহণের অধিকার রয়েছে, আবার বলছেন সমাজতন্ত্র রয়েছে, 12তম জায়গায় বলছেন ধর্ম নিরপেক্ষতাবাদ রয়েছে, আবার আপনি বলছেন আপনার রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ এই যে সাংঘর্ষিক অবস্থাটা রয়েছেন, এই অবস্থাটা আপনি সংশোধনই করতে পারেন না যদি আপনি বর্তমান সংবিধানকে মেনে নেন। তৃতীয় ভাগে যেটা রয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকারগুলো নিয়ে। মাননীয় সভাপতি খুব স্পষ্ট করে লক্ষ্য করুন, জাতিসংঘের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট রয়েছে সেখানে স্পষ্ট করে বলা আছে শিক্ষা একটি অধিকার, আপনার আজকে চিকিৎসা সেবা পাওয়া একটি অধিকার। বাংলাদেশের সংবিধানে এখনো পর্যন্ত শিক্ষা পাওয়া আপনার অধিকার না, খাদ্য পাওয়া আপনার অধিকার না, চিকিৎসা আপনার অধিকার না। অর্থাৎ আপনি যদি এই সংবিধানটাকে সংশোধন করতে চান 7 খ আপনাকে বাধা দেয়। যদি আপনি সংবিধান সংশোধন করতে না পারেন তাহলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আপনাকে যেটা সুযোগ করে দেয় সেটি আপনি বাংলাদেশে প্রয়োগ করতে পারছেন না। 142 অনুচ্ছেদে কি আছে দেখেন, সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন কিংবা রহিতকরণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র সংসদের রয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে আপনার সংসদ কার্যকর নেই, তাহলে আপনি যে সংশোধনটা করবেন এই সংবিধান যদি আপনি মেনে নেন তাহলে এই সংবিধান আপনাকে অ্যালাউ করে না। অর্থাৎ সংবিধানও নাই, এই সংসদও নাই, এই সংবিধান আপনাকে অ্যালাউ করে না। কিভাবে সংবিধান সংশোধনটি করবেন আমরা প্রশ্ন রেখে গেলাম মাননীয় সভাপতি। এরপরে দেখেন বারবার সংশোধন করলে জিনিসটি যেটা হয়, আমাদের সংবিধান অলরেডি 17 বার সংশোধন হয়েছে। এই 17 বারের মধ্যে 153টি অনুচ্ছেদের মধ্যে 47টি অনুচ্ছেদের মধ্যে সংযোজন বিয়োজন হয়েছে। এর ফলে যেটা হয়েছে আরও যদি আপনি সংশোধন করতে যান এর যে মৌলিকত্ব রয়েছে এই মৌলিকত্বটা হারিয়ে যায়। এর ফলে যেটা হয় আপনি যে অষ্টাদশ সংশোধনীটা করবেন সে অষ্টাদশ সংশোধনীটার আর ভ্যালু থাকে না। আপনি যেমন পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের মাধ্যমে বাদ দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি যখন বারবার সংশোধনের কথা বলেন তখন আপনার সংশোধনের ভ্যালুটা থাকে না। এরপরে দেখেন আপনি যখন বারবার সংশোধনের কথা বলেন তখন সংশোধনটা একটা দলীয় এজেন্ডায় পরিণত হয়। কিভাবে পরিণত হয় মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছিল ক্ষমতায় আসার পরে প্রথমে সে সেটা বাতিল করেছে। অর্থাৎ আপনি যখন সংশোধনের প্রক্রিয়ার মধ্যে থাকেন আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। প্রথম কথা খুবই স্পষ্ট করে বলছি, এই সংবিধান আপনি যদি পরিবর্তন করতে চান, সংশোধন করতে চান, আপনি রাষ্ট্রদ্রোহী। এক। দ্বিতীয়ত 7 খ আপনাকে এই সংবিধান সংশোধনের কোনো ধরনের সুযোগই রাখে না। তৃতীয়ত এই সংবিধানটা যদি আপনি অষ্টাদশ সংশোধন নিয়ে আসেনও তারপর এই জিনিসটা একটা দলীয় জিনিস হবে এবং একই সাথে এর ভ্যালুটা থাকে না। অপরদিকে আমরা আপনাকে যেটা বলার চেষ্টা করেছি, যেহেতু এটা সংবিধানের প্রথম যখন লিখিত হয়েছে তখন তার মধ্যে সমস্যা ছিল, জনাকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। যখন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কথা চলছে, আজকে তরুণ সমাজ একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, আমরা বিশ্বাস করি আপনি যদি এই সাংবিধানিক কাঠামো রেখে দেন তখন আওয়ামী লীগ আগামী 20 বছর পরে ক্ষমতা এসে বলবে ঠিক আছে যারা আন্দোলন করেছিল সবাই রাষ্ট্রদ্রোহী, সবাইকে ফাঁসি দিতে হবে। লক্ষ্য করুন আপনার এই যখন কনস্টিটিউশনাল ভ্যাকুয়ামগুলো আপনি রেখে দেন তখন আমরা বিশ্বাস করি আপনার এই যে বিপ্লবটা ব্যর্থতায় পর্যবসিত হয়। অর্থাৎ আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে থিওরিটিক্যাল ভায়োলেন্স, সেই থিওরিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে সংবিধান নতুন করে লেখা। ধন্যবাদ দ্বিতীয় বক্তা পক্ষ দলের। আমি এবার আহ্বান করছি বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা জায়েদ সানিকে তার যুক্তি উপস্থাপন করার জন্য।
মাননীয় সভাপতি, তাদের কথা মতো যদি 18তম বার সংশোধন হলে মৌলিকত্ব হারিয়ে যায়, তাহলে আমার বলতে হবে আমেরিকার যে 27তম সংশোধন হয়েছে সেখানে মৌলিকত্ব হারিয়েছে, ভারত যে 100তম বার সংশোধন করছে সেখানে মৌলিকত্ব হারিয়েছে। সুতরাং অবাস্তব বিষয়ের উপরে দাঁড়িয়ে তারা আজকে বিতর্ক করার চেষ্টা করছে। তাদের 7টা আলাপের যুক্তি খণ্ডন করবে এবং আমাদের 4টা আলাপ ইস্টাবলিশ করার মাধ্যমে আজকে বিতর্কটা আপনাকে দেখিয়ে যাব। প্রথম কথা, তারা আজকে তাদের প্রথম বক্তব্যে এসে বলার চেষ্টা করতেছে পুরাতন সংবিধান এবং নতুন সংবিধান আমি মানুষের সামনে আনবো, মানুষ যেটা ভালো মনে করে সেটা তারাই দিবে। মাননীয় সভাপতি, একজন রিকশাওয়ালা যে দিন আনে দিন খায়, সেই সংবিধানের কি বুঝবে? তাকে আপনি গিয়ে কি বুঝাবেন যে কোন সংবিধানটা ভালো? তার সামনে গিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন না। নাকি এই সংবিধান প্রণয়ন কমিটিতে আগের ফ্যাসিবাদী খুনি হাসিনার যে সকল দোসর ছিল, যারা এমপিতে বসেছিল, তাদের আপনি গণপরিষদ আকারে এনে তাদের দিয়ে একটা সংবিধান প্রণয়ন করাবেন? এই ধরনের কোনো মেকানিজম এক্সিস্টই করে না। তারপর তারা আজকে বলার চেষ্টা করেছে যে গণতন্ত্র সমাজতন্ত্র এটা নাকি সোভিয়েত ইউনিয়ন থেকে এসেছে। মাননীয় সভাপতি, এই জিনিসটা বোঝা দরকার যে সংবিধান প্রণয়ন কমিটির যে 34 জন মানুষ ছিল, সেই 34 জন মানুষ ইউকে এবং ইন্ডিয়া ভ্রমণ করে এসেছিলেন, সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করে আসেননি সংবিধান প্রণয়নের জন্য। এবং তারা যে সমাজতন্ত্রের কথা বলে, এখানে মূলত ইউকের সংবিধানের সোশ্যাল ওয়েলফেয়ার এই টার্মটার কথা বলা হয়েছে। এবং তাদের দ্বিতীয় বক্তার থেকে বারবার একটা কথা বলার চেষ্টা করা হচ্ছে যে আজকে যারা বিপ্লবী তারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। এই রাষ্ট্রদ্রোহীটার টার্মটা কত নাম্বার সংশোধনী থেকে এসেছে? 15 নাম্বার সংশোধনী থেকে এসেছে। তারা আজকে পড়াশোনা করে আছেনি। 17 ডিসেম্বরে 15 নাম্বার সংশোধনী বাতিল হয়েছে। অর্থাৎ তারা যে আজকে বিতর্কতে শুধুমাত্র পুরাতন সংবিধানটি ঘেটে এসেছে সেটা আজকে বোঝা যায়, এবং বর্তমান প্রেক্ষাপট থেকে তারা অনেক দূরে। তারা আজকে বলার চেষ্টা করছে যে আপনার যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা কোন জায়গায় আছে, সাম্য এই কথা কোন জায়গায় আছে? 7 নং তফসিলে আছে। 7 নং তফসিলে সুন্দর মতো স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে এবং সেখানে সুন্দর মতো আপনার সাম্য, মানবিক মর্যাদাবোধ এই জিনিসগুলো বলা হচ্ছে। সুতরাং তারা আজকে যে আলাপগুলো করলেন এই আলাপগুলো আসলে খাটে না। তারপর আমরা আপনাকে কি দেখাই? আমরা আপনাকে দেখাই 4টা আর্গুমেন্ট। সেটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে জাতীয় ঐক্য বজায় রাখা। এখন যে একটা নতুন সংবিধান লিখিত হবে, এই ধরনের একটা আলাপ যখন শুরু হয়, তখন ব্রিগেডিয়ার জেনারেল আজমি বলে জাতীয় সঙ্গীত এটা থাকা যাবে না। তারপর ইসলামী আন্দোলন বলে বাংলাদেশের নাম ইসলামী কল্যাণ রাষ্ট্র হবে। অর্থাৎ এই যে তারপরে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টি বলে নতুন একটা বিজয় দিবস চিন্তা করতে হবে। অর্থাৎ যেই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ঐক্যমত, ওই জিনিসগুলো নিয়ে নতুন রকম আলাপ তৈরি হবে। অর্থাৎ আপনি যে এই ধরনের আলাপের পক্ষে বিপক্ষে একটা জনরোষ এবং জনমত সৃষ্টি হবে, এইগুলো যে একটা মব আকারে সামনে আসবে, আপনার এই গভর্নমেন্টের ওই সামর্থ্যটা আছে কিনা এই ধরনের মবটাকে রুখে দেওয়ার? প্রথম কথা। তারপর আজকে এই যে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষ, এইটার মানুষের আবেগকে পুঁজি লাগে, তারা এইখানে নতুন একটা মব তৈরি করতে পারে। এবং এই সংবিধান যদি বাতিল হয় তাহলে 2টা প্রশ্ন: 1, রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে? 2, বিচার বিভাগীয় কিভাবে ক্ষমতা প্রয়োগ করবে? আমরা দেখেছি যে ফ্যাসিবাদী ক্ষমতা কাঠামো যখন ছিল সবার তখন একটা মিউচুয়াল ক্রাইসিস ছিল, সবাই তখন একটা ঐক্যমতে ছিল। কিন্তু এই সংবিধান যে পুনর্লেখন, এই ব্যাপারে কেউ ঐক্যমত হতে পারবে না, কারণ এটা কারো মিউচুয়াল ক্রাইসিস না। অর্থাৎ তারা এই জায়গাটি আজকে দেখাই দিতে পারে না। আমি আপনাকে 2টা জিনিস দেখাই। সেটা হচ্ছে নেপালের উদাহরণ। নেপাল 2008 সালে একটা রাজতন্ত্রের বিলোপ হয় এবং রাজতন্ত্রের বিলোপের ফলে তারা হচ্ছে একটা নতুন সংবিধান প্রণয়নের কথা বলে, যেখানে হচ্ছে অন্য অন্য গোষ্ঠীতে তাদের ক্ষুদ্র গোষ্ঠী এই মাদেশিস এবং থারস গোষ্ঠীর ভিতরে একটা ঝামেলা হয় যে তারা ওই ধরনের সংবিধান চায় না, তারা অন্য ধরনের সংবিধান চায়, এবং যেই কারণে তাদের 2012 সালে তারাই অঞ্চলে তারা ব্যারিকেড দিয়ে দেয় এবং নিজেরা আলাদাভাবে থাকার চেষ্টা করে। অর্থাৎ যেই দেশে আসলে সংবিধান লিখিত হয় নাই সেই দেশের সংবিধান নিয়ে এরকম কাহিনী চলতেছে। তাহলে আপনার দেশে একটা সংবিধান আছে, আপনি যখন নতুন করে পুনর্লিখন করতে যাবেন, তাহলে আপনার দেশে যে কি পরিমাণ মবের মতো জিনিসপাতি হবে, এই জিনিসগুলোকে আপনি রুখে দিবেন কিভাবে? এই ধরনের জিনিসপাতি নাই। 2 নম্বর ব্যাপার হচ্ছে আদর্শিক সমস্যা। দেখেন 71-এ যখন আমরা যুদ্ধ করেছি, আমরা কাকে ধারণ করে করছি? 52 এবং 69-কে ধারণ করে করছি। 24-এ যখন আমরা বলি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এইটা হচ্ছে 71-এ 52-এর যে স্লোগান একটা নবরূপায়ণ। অর্থাৎ আমরা 24-এ ওই বৈষম্য বিরোধী 71-টাকে ধারণ করে এই আন্দোলনটা করেছি। কিন্তু তারা আজকে দেখানোর চেষ্টা করছে যে আজকে যদি আমি এই সংবিধানটাকে নতুনভাবে পুনর্লিখন করি তাহলে একটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা হবে, আর সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা হলে 71-এর মুখোমুখি আমি 24-কে দাঁড় করিয়ে দিব। অর্থাৎ আজকে যখন আবু সাইদ মুগ্ধরা শহীদ হওয়ার পর আপনি যখন একটা নতুন সংবিধান প্রণয়ন করবেন, আজকের থেকে 20 বছর পর যখন আরেকটা মুভমেন্ট হবে, তখন কেউ এসে বলবে আগের সংবিধান বাতিল। অর্থাৎ আবু সাইদ মুগ্ধরা আসলে এই যে জাতির কাছে অন্তরালে চলে যাবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে। আমরা এখানে সহ অবস্থান করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং তাদেরকে একই সাথে একই কাঁধে রাখি, কারণ আমরা বিশ্বাস করি তাদের দুইজনের কৃতিত্ব একই রকম। তারপরে আমরা আপনাকে কি দেখাই? আমরা আপনাকে দেখাই হচ্ছে সংবিধান প্রণয়নের প্রায়োগিক সমস্যা। আপনি গণপরিষদ নির্বাচন কিভাবে করবেন, যোগ্য প্রতিনিধি নির্বাচনের সমস্যা হবে। তারপর দীর্ঘমেয়াদী আপনি গণপরিষদের বিতর্ক কিভাবে চালাবেন। সাউথ আফ্রিকাতে 6 বছর লাগছে, কেনিয়াতে 10 বছর, নেপালে 8 বছর, ইন্দোনেশিয়াতে 3 বছর। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ওই ধরনের সময়টা আছে কিনা, বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই ধরনের সময়গুলো দিবে কিনা, বা দিলে কি পরিমাণ সমস্যা সৃষ্টি হবে, এই জিনিসগুলো। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বিশেষ করে বিতর্কটা আমরা এগিয়ে। ধন্যবাদ। এবার আমি আহ্বান করছি পক্ষদল স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা মবিন মজুমদারকে
তার যুক্তি তখন উপস্থাপন করবেন। স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা হয়েছে 7 নং তফসিলে, চমৎকার করে তারা বলে গেছেন স্বাধীনতার এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে যে 3টি জিনিসের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আমাদের সংবিধানে চমৎকার করে বলা হয়েছে একটি জিনিস হচ্ছে মৌলিক চাহিদা, একটি জিনিস হচ্ছে মৌলিক অধিকার। আমাদের সংবিধান মৌলিক অধিকারের কথা বলে, কিন্তু যে জিনিসগুলো আমাদের সাম্য নিশ্চিত করে, যে জিনিসগুলো আমাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করে, সেগুলোকে তারা মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আপনি যে শিক্ষার কথা বলেন, আপনি যে খাদ্যের কথা বলেন, আপনি যে বস্ত্র এবং বাসস্থানের কথা বলেন, প্রতিটি জিনিসকে আমাদের সংবিধান বলছে মৌলিক চাহিদা, এগুলোর একটিও তারা মৌলিক অধিকার বলে না। অর্থাৎ তারা যখন এগুলো একটিও মৌলিক অধিকার বলে না, তারা শুধু স্বাধীনতার সে ঘোষণাপত্রটি লিখেছে, সেগুলো নিশ্চিত করার কথা সংবিধানের একটি অনুচ্ছেদও বলা হয়নি। তারা এই কথাটি বলেনি, বরঞ্চ তারা আরও যে কথাটি বলার চেষ্টা করেছে, এগুলো যে তারা নিশ্চিত করছেন না, এগুলো নিশ্চিত না করলে আপনি বলতে পারেন আমার তো মৌলিক অধিকারের কথা বলেছে। যদি মৌলিক অধিকার খর্ব হয়, যদি আপনার বাক স্বাধীনতার অধিকার খর্ব হয়, তাহলে আপনি কোথায় যাবেন? চমৎকার করে বলেছে সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনি সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগ আছে, বিচার বিভাগ যদি সঠিকভাবে বিচার না করতে পারে, আপনি কার কাছে যাবেন? বলা হয়েছে বিচারপতিদেরকে নিয়োগ দিবেন মহামান্য রাষ্ট্রপতি। এবার আপনি গেলেন রাষ্ট্রপতির কাছে যে রাষ্ট্রপতি, আমি সুপ্রিম কোর্টে বিচার পাচ্ছি না, আপনি বিচার করেন। রাষ্ট্রপতি তখন কি করবেন? রাষ্ট্রপতির সকল সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে। যার কাছে আমি অধিকার পাচ্ছিলাম না, সেই লোকের কাছে গিয়ে আবার রাষ্ট্রপতি সলা পরামর্শ করছেন যে এই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে কেমন করে। কত বড় ফ্যালাসি তৈরি করা হয়েছে এই সংবিধানে। আজকের পুরো বিতর্কে তারা বলার চেষ্টা করেছেন আমি যদি নতুন একটা সংবিধান আনি, এখানে তো অনেকে অনেক কিছু যোগ করার চেষ্টা করবে। তাহলে আমাদের প্রশ্ন, 72 সালে যখন আপনি সংবিধান প্রণয়ন করেছেন, তখনও তো একটি দল যা কিছু চেয়েছে সব কিছু নিয়ে এসেছিল, তখন আপনারা প্রশ্ন তোলেননি কেন? এবং তখন প্রশ্ন না তোলার কারণেই পরবর্তীতে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে। পরবর্তীতে 7-8-এর সময় তত্ত্বাবধায়ক সরকারে আবার মানুষ প্রাণ দিয়েছে, এবং সর্বশেষ আবার মানুষ প্রাণ দিয়েছে। এখন তাদের প্রশ্ন, আমরা যদি একটি নতুন সংবিধান আনার চেষ্টা করি, 71 বনাম 24কে দাঁড় করানো হবে। প্রশ্নটা হচ্ছে প্রথম যখন সংবিধান তৈরি করা হয়েছিল, তখন কি 71-এর কথা ধারণ করা হয়েছিল কিনা? তার চেয়েও বড় কথা, বর্তমানে যে সংবিধানটি আছে, এটি যে 71কে ধারণ করে, এই নিশ্চয়তা তারা পেলেন কেমন করে? যদি 71কেই ধারণ করে, যদি এতটা ঐক্যবদ্ধতাই ধারণ করে, তাহলে বারে বারে এই দেশে সংঘাত এলো কেমন করে? এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই সংবিধান আমাদের মূল ঐক্যকে ধারণ করে না বলেই যে যখন এসছে সে তখন তেমন করে পরিবর্তন করেছে। শেখ মুজিবুর রহমান 4th সংশোধনী নিয়ে এসেছিলেন, যেই সংশোধনীর মাধ্যমে তার ইচ্ছে হয়েছে তিনি বাকশাল এনেছেন। পরবর্তীতে 5ম সংশোধনীতে জিয়াউর রহমানের ইচ্ছে হয়েছে আগের যতগুলো হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সব হত্যাকাণ্ডকে তিনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়েছেন। পরবর্তীতে এরশাদের সরকার বসেছেন, এরশাদের সরকার মনে হয়েছে 86 সাল পর্যন্ত যত কিছু আমি করেছি সব কিছুকে বৈধতা দিতে হবে, তারা বৈধতা দিয়েছেন। পরবর্তীতে আপনি 12 সংশোধনী এবং 13 সংশোধনীতে আওয়ামী লীগের মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার দরকার, তারা 13 সংশোধনী আনতে বিএনপিকে বাধ্য করেছে। তাদের মনে হয়েছে এখন আমার টিকে থাকার জন্য আর দরকার নেই এই তত্ত্বাবধায়ক সরকার, 15 সংশোধনীতে তারা বাদ দিয়ে দিয়েছে। আমার ইচ্ছা হলে আমি আনলাম, আমার ইচ্ছে হলে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক এমনই খেলার পুতুল হয়ে উঠেছিল সংবিধান। আপনি যদি নতুন করে আবার সংবিধান সংশোধন করেন, ঠিক একইভাবে যেটি বাদ যাবে না, তার নিশ্চয়তা কোথায়? তাদের কাছে প্রশ্ন ছিল। কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা যদি নতুন একটা সংবিধান প্রণয়ন করার চেষ্টা করি, তাহলে কি হবে? নতুন একটা সংবিধান, বর্তমানে যে সংস্কার কমিশন আছে, কিছু অভিজ্ঞ মানুষ আছে, ডক্টর আলী রিয়াদ স্যারের মতো মানুষরা 121টা দেশের সংবিধান পর্যালোচনা করে নতুন সংবিধান তৈরির কথা বলছেন। তারা যদি বলার চেষ্টা করে 72 সংবিধানের ওই মানুষগুলো মেধাবী ছিল, তাহলে আমার প্রশ্ন, 72 সালে 10ই জানুয়ারিতে সংবিধান তৈরির কাজ হাত দিয়েছিল, তখন দেশটা স্বাধীন হয়েছে মাত্র 2 মাস হয়েছে। মাত্র 2 মাসে আমার যত মেধাবী মানুষ, এত 54 বছরে মেধাবী মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি বেড়েছে। তখন যদি ভালো একটি সংবিধান তৈরি করতে পারতাম, এখন কয়েক শত গুণ বেশি ভালো সংবিধান আমি তৈরি করতে পারবো। এবং এর পরবর্তীতে আমি গণমানুষের ভোট নিব। তারা যদি মনে করে এই সংবিধানটি কার্যকর হওয়া উচিত, তাহলে কার্যকর হবে, না হলে হবে না। অর্থাৎ মানুষের এইখানে একটা ম্যান্ডেট থাকবে, এবং খুব স্বাভাবিকভাবে
রাজনৈতিক দলগুলোর সামনে যদি আমি তুলে ধরতে পারি কেন অধিক যুক্তিযুক্ত, রাজনৈতিক দলগুলো তো এক্ষেত্রে এগিয়ে আসবে। অর্থাৎ মানুষ যখন গণভোট দিচ্ছে, মানুষের ভোটের মাধ্যমে আসছে, রাজনৈতিক সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আসছে, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে সেই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকছে। তাহলে জনতা যখন আসছে এবং মানুষের যখন এখানে ম্যান্ডেট থাকছে, রাজনৈতিক দলের ম্যান্ডেট থাকছে, তখন তারা যে বলছেন মব হওয়ার সম্ভাবনা আছে, জনগণ মানবে কিনা এই প্রশ্নগুলো আর কখনো থাকছে না। এবং আজকের পুরো বিতর্কে তারা একবারও বলেননি কোন অনুচ্ছেদটি তারা সংশোধন করতে চান, এবং যেই অনুচ্ছেদটি তারা সংশোধন করবেন সেটি যে টিকে থাকবে তার নিশ্চয়তা কি। তার যখন কোনো নিশ্চয়তা থাকে না, তখন আমরা মনে করি এত এত সমস্যার পরিপ্রেক্ষিতে সংবিধান পরিবর্তন করে নতুন করে লেখাই উচিত। ধন্যবাদ পক্ষ দলের বক্তা মবিন মজুমদারকে। এবার আমি আহ্বান করছি বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা রাগিব আঞ্জুমকে তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। ধন্যবাদ মাননীয় সভাপতি সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের কাছ থেকে বারবার হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি? কারণ তারা সংবিধান কিভাবে কাজ করে, সংবিধান কি জিনিস, এই জিনিসটি বুঝতেই ব্যর্থ হয়েছে। প্রথমত তারা বারবার বলছে যে সংবিধান সংস্কার কমিশন একটি সংবিধান বানাবে এবং গণভোটের মাধ্যমে এই সংবিধানটি গৃহীত হবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিউরোক্রেসি, আমলাতান্ত্রিক বা এই ধরনের শিক্ষক সমাজ থেকে সংবিধান বানানো হয়নি। একটি সংবিধান বানাতে হলে তৈরি করতে হয় গণপরিষদ, যেই গণপরিষদের জন্য জনগণের কাছ থেকে নিতে হয় ভোট, এবং এই ভোটের মাধ্যমে গণপরিষদ তৈরি হয় এবং যেখানে সকল রাজনৈতিক দলের সম্মতি তৈরি হয়। তাদের কাছে আমাদের 3 বক্তার কাছ থেকে প্রশ্ন ছিল, বর্তমান প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দল আপনাকে গণপরিষদ তৈরির মতো একটা সময় দিবে? আপনার সরকারের কাছে একটি গণপরিষদ বানানোর মতো সক্ষমতা আছে কিনা, এবং এটি কিভাবে করে সবাই মেনে জাতীয় ঐক্য প্রকাশ করবে? কোনো ব্যাখ্যা তারা দেননি। তারা বারবার বলছে আলী রিয়াজ নেতৃত্বে যে সংবিধান কমিশন গঠন করা হয়েছে, এখান থেকে নাকি নতুন সংবিধান প্রণয়ন করা হবে। পুরোপুরি মিথ্যা কথা। বারবার আলী রিয়াজের বিভিন্ন সাক্ষাৎকারে যে বিষয়টি উঠে এসেছে, তারা সংবিধানের প্রস্তাব করবে এবং এই প্রস্তাবটি পরবর্তী সরকার চাইলে গ্রহণ করবে, চাইলে বর্জন করবে। তারা একটি উদাহরণ দেখাতে পারবে না যেখানে আলী রিয়াজের পক্ষ থেকে সংবিধান আরোপ করার কথা বলা হয়েছে। তারা বারবার বলছে সংবিধান নতুন করে লিখতে হবে কারণ সংবিধানে হাজার হাজার সমস্যা। মাননীয় সভাপতি, একবার লক্ষ্য করুন আমেরিকার সংবিধানটি কাদের দ্বারা প্রচলন করা হয়েছিল? যারা নিজেরা দাস পালতো এবং দাস প্রথায় বিশ্বাসী ছিল। একটা সংবিধান একটি জীবন্ত সত্তা, অর্থাৎ সংবিধানে আমরা তৈরি করার সময় যেই আদর্শগুলো বিশ্বাস করতাম, পরবর্তীতে আমার আদর্শ যদি পরিবর্তন হয়ে যায়, তার মানে এই না যে আমার সংবিধানটি ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। বরং একটি সংবিধান একটি জাতির জাতীয় ইতিহাসকে ধারণ করে। অর্থাৎ আমেরিকার সংবিধানে যেমন তারা রেখে দিয়েছে যে দাস প্রথায় যারা বিশ্বাস করতো তারা সংবিধানটি প্রণয়ন করেছিল এবং পরবর্তীতে সংবিধানের সংশোধনীর মাধ্যমে দাসদের অধিকার দেওয়া হয়েছে, সমান অধিকার দেওয়া হয়েছে, নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। আমাদের সংবিধানে এই জিনিসটি করা সম্ভব। তারা বারবার বলার চেষ্টা করছে এই সংবিধান সংশোধন করার মাধ্যমে তো রাষ্ট্রদ্রোহিতার মুখে পড়বেন আপনি। আপনার সংবিধানে এই জিনিসটি আনা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেই পঞ্চদশ সংশোধনী একটি বড় অংশ কোর্টের মাধ্যমে ইতোমধ্যে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং এই পঞ্চদশ সংবিধানের বাকি অংশটিও কোর্ট বলেছে যে যদি পরবর্তী সংসদ চায় তাহলে রাখবে, না হলে বাদ করে দিবে। অর্থাৎ সংবিধান এমন কোনো বিষয় নেই যে এটি পরিবর্তন করা যাবে, বরঞ্চ আপনার যে সংবিধান, এই সংবিধানটি ঐতিহ্যকে ধারণ করে এবং আপনার সংবিধানে আপনি বিভিন্ন ঐক্যমতে পৌঁছেছেন। যেমন রাষ্ট্রধর্ম ইসলাম আমরা মেনে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে বর্তমানে যখন নতুন সংবিধান প্রণয়নের কথা আসছে, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা তিনি বলছেন যেই সংবিধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নেই, সেই সংবিধান আমি লাথি মেরে ফেলে দেবো, সেই সংবিধান মানি না। অর্থাৎ এই যে ধর্মকে কেন্দ্র করে উস্কে দেওয়ার প্রবণতা এবং এই প্রবণতাকে ব্যবহার করে যে বড় একটি রাজনৈতিক মাঠ খুলে যাবে এবং এই রাজনীতির মাঠে যে একটি মব তৈরি হবে, এই মবটি আপনি চান কিনা? আমরা মনে করি হয়তোবা আপনার সংবিধানটি ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু যেই সংবিধানটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সংবিধানের ভিত্তিতে একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংবিধান একটি জীবন্ত সত্তা। জীবন্ত সত্তায় আপনি পরিবর্তন করেন, যেই পরিবর্তন হয়তোবা আপনার রাষ্ট্রযন্ত্রের সমস্যাগুলো সমাধান করবে। প্রথমে তারা বলেছেন যে সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা নেই, আমরা দেখিয়েছি তফসিলে আছে। তারপরে বলছেন এই আদর্শকে ধারণ করে না। আপনার সংবিধানের কোন জিনিসটি সাম্য বিরোধী, কোন জিনিসটি মানবাধিকার বিরোধী? তারা বারবার বলার চেষ্টা করছেন যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদার বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যাখ্যাতীত। আপনার রাষ্ট্র যদি ওই পর্যায়ে পৌঁছে যায় যে এখন তারা মৌলিক চাহিদা প্রদান করতে পারবে, তাহলে রাষ্ট্রে আপনি সেটিকে মৌলিক অধিকার হিসেবে পরিবর্তন করে আনেন। কিন্তু কেন নতুন সংবিধান লিখতে হবে? নতুন সংবিধান লিখতে হলে যেটি করতে হয় প্রোক্লেমেশন অফ রিপাবলিক বা নতুন প্রজাতন্ত্রের ঘোষণা করতে হয়। নতুন প্রজাতন্ত্রের ঘোষণা মানে আগের যে সংবিধান ছিল এবং আগের প্রজাতন্ত্রের ঘোষণা ছিল এটিকে রহিত করতে হয়। যখন এটিকে
ব্যবহৃত করতে হয় তখন বোঝাতে হয় ওই বিপ্লবের আদর্শ থেকে আমাদের বিপ্লবের আদর্শ কেন আলাদা এবং কেন প্রাসঙ্গিকভাবে এটি ভুল ছিল। এই জিনিসটি যেহেতু করা সম্ভব না, সেহেতু আমরা বিশ্বাস করি সংবিধানের মধ্যেই তফসিলের মধ্যেই জুলাই বিপ্লবের ইতিহাসকে ধারণ করা সম্ভব এবং জুলাই বিপ্লবের যে আদর্শগুলো ছিল এই আদর্শগুলোর কার্যকর পরিবর্তন আনা সম্ভব। তারা বারবার বলার চেষ্টা করছেন এই সংবিধান তো ৭২-এ নির্বাচিত কোনো গণপরিষদ দ্বারা পরিবর্তন করা হয়নি। যারা গণপরিষদ তৈরি করেছে তারা কি বাংলাদেশের সাধারণ মানুষের হাতে নির্বাচিত হয়নি? ধরে নিচ্ছি হয়তো বা ওইভাবে করে নির্বাচিত হয়নি, কিন্তু যারা এই গণপরিষদে সংবিধান তৈরি করেছে, পরবর্তীতে এই সংবিধানে জিয়াউর রহমান পরিবর্তন করেছেন, এরশাদ পরিবর্তন করেছেন এবং সংবিধান একটা জীবন্ত সত্তা। সংবিধান এই সব ইতিহাসকে ধারণ করে এবং তার ভিত্তিতেই আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছেছি। আপনি যখন আজকে নতুন একটি সংবিধান বানাতে যাবেন, আপনার দেশে তিউনিসিয়ার মতো রাষ্ট্রধর্ম নিয়ে বিতর্ক লাগবে, আপনার দেশে পার্বত্য চট্টগ্রামের অধিকার নিয়ে বিতর্ক লাগবে এবং এই বিতর্কগুলো আপনি কিভাবে মীমাংসা করবেন? আপনারা 1950 সাল থেকে আজ পর্যন্ত নিও লিবারাল ওয়ার্ল্ডে একটি উদাহরণ দেখিয়ে যেতে পারবেন না যেখানে নতুন সংবিধান তৈরি হয়েছে এবং রাষ্ট্রটি সফল হয়েছে। প্রতি ক্ষেত্রেই রাষ্ট্রটি ব্যর্থ হয়েছে। তিউনিসিয়ার কথা বলবেন, তিউনিসিয়ায় 2 জন বড় বড় নেতা মারা গেছেন এবং এখনও অস্থিতিশীল অবস্থা। অর্থাৎ সংবিধান প্রণয়নের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র তৈরি হবে, সকল সমস্যার সমাধান হবে। এটি একটি নিও লিবারাল আইওয়াশ। তারা মূল সমস্যা থেকে আপনার চোখকে সরানোর জন্য এই ধরনের কথা বলে। সুতরাং আমরা বলি সংবিধান সংশোধনই যথেষ্ট, নতুন করে লেখার কোনো যৌক্তিক কারণই নেই। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখন যুক্তি খণ্ডনের পালা। আমি আহ্বান করব পক্ষ দলের দলনেতা স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা মবিন মজুমদারকে বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করার জন্য। চারদিকে শুধু ভয়, আমার খুব ভয় হয়। তাদের সংবিধানটা পরিবর্তন করতে খুব ভয়, কারণ সামনে আমার মব হবে, মানুষজন অনেক উল্টো পাল্টা কথা বলবে। আপনার মব হওয়ার ভয়, আপনি তার আগে বলেন মব হবে কি হবে না পরের কথা, এটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপর তারা বলে গেলেন যদি হচ্ছে আমি পূর্ণ লিখন করি তাহলে তো সেখানে অনেকে অনেক উল্টো পাল্টা কথা লেখার চেষ্টা করবে, তাহলে সংশোধন করলে লেখার চেষ্টা করবে না? সংশোধন করে কেউ নতুন করে মহানবীর কথা ঢোকানোর চেষ্টা করবে না? সংশোধন করে কেউ তৃতীয় লিঙ্গের কথা ঢোকানোর চেষ্টা করবে না? সংশোধন করলে এটিতে হবে না, তার নিশ্চয়তা আপনাকে কোন মানুষটা দিয়ে গেছে? প্রশ্ন। এর পরবর্তীতে তারা বলে গেলেন সংশোধন না করে আমি যদি পূর্ণ লিখন করি তাহলে রাষ্ট্র ধর্মের প্রশ্ন আসবে, আমি যদি পূর্ণ লিখন করতে যাই তাহলে আবার পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে, আবার প্রশ্ন উঠবে। তাহলে আমার প্রশ্ন, আপনি যদি পূর্ণ লিখন না করেন, সংশোধন করেন, এই আগুন তো তখনও জ্বলবে, এবং আপনি যদি না করেন, এতদিন পর্যন্ত সে আগুন জ্বলছিল, এতদিন পর্যন্ত সে আগুন জ্বলার পর আমরা বলছি নতুন একটা বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে সম্পূর্ণ স্বপ্ন, সম্পূর্ণ নতুন দেশ সবাই দেখছে। সুতরাং সবাই মিলে এক হয়ে নতুন করে একদম পরিবর্তন করে লিখুন, যেন সমস্যাটি একদম সমূলে মূলোৎপাটন হয়। তারা বলছে বিশ্বের আর কোনো দেশে তো এমন কোনো দিন হয়নি। তাদেরকে মনে করিয়ে দিতে চাই নেলসন ম্যান্ডেলার কথা। নেলসন ম্যান্ডেলা যখন তার নতুন করে ক্ষমতায় এসেছিলেন তখন নতুন করে সাউথ আফ্রিকাতে আবার সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এবং সেই সংবিধান সাউথ আফ্রিকাতে চমৎকারভাবে এখনো কাজ করছে, এবং যেটি বিশ্বের অনেক দেশের জন্য মডেল সংবিধান হিসেবে প্রণয়ন করা হয়েছে। এরপর তারা বলছেন আর কোন কোন দেশে হয়েছে, গত 30 বছরে 91টি দেশের সংবিধান পরিবর্তন করা হয়েছে। এরপর তারা বলার চেষ্টা করছেন আমেরিকার কথা, তারা বলার চেষ্টা করছেন ভারতের কথা। মনে করিয়ে দিতে চাই ভারতের সংবিধান প্রণয়ন করেছিলেন বাবা আম্বেদকর। বাবা আম্বেদকর নিজে একজন ক্ষুদ্র হরিজন সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ। হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে তিনি প্রত্যেকটা সমাজের মানুষের কথা সেখানে লিখেছিলেন, যেটির কথা বর্তমানে বিজেপি বারবার হচ্ছে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের সংবিধানটা এতটাই স্ট্রং ছিল যে তারা পরিবর্তন ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে না। আমাদের সংবিধানে আমরা কি দেখেছি, একটা দল চাইলেই নিজের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারে। এরশাদ পরিবর্তন করেছিলেন, মানুষের কথা ছিল নাকি 86 সাল পর্যন্ত তিনি যেভাবে দেশ চালিয়েছেন সেটার বৈধতা ছিল? প্রশ্ন। এর পরবর্তীতে তারা বলে গেলেন কোনো গণপরিষদ ছাড়া তো এটি হতে পারে না। বাংলাদেশের যে গণপরিষদ সংবিধান করেছিল সেই গণপরিষদের বৈধতাটা কত ছিল? তারা পাকিস্তান আমলে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, তারপর তারা মানুষের ম্যান্ডেট নিয়েছেন কিনা, সেখানে মাওলানা ভাসানীর মতো নেতা ছিল কিনা, প্রশ্ন ছুড়ে গিয়েছিলাম, কোনো উত্তর নেই। এর পরবর্তীতে তাদেরকে দেখিয়ে যায় নির্ধারিত কাউকে দিয়ে এভাবে সংবিধান প্রণয়ন করার ইতিহাস ইউএসএতেই আছে। ইউএসএতে প্রাদেশিক কংগ্রেসের মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জেমস ম্যাডিসন সেই দায়িত্ব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্রান্সের রাজা একইভাবে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছেন, তারা সংবিধান প্রণয়ন করেছেন। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন করার জন্য। এবার আমি আহ্বান করব বিপক্ষ দলের দলনেতা রাগীব আঞ্জুমকে পক্ষ দলের যুক্তি খণ্ডন করার জন্য। মাননীয় সভাপতি, আজকে
পক্ষ দলের যুক্তি মতে যদি কালকে থেকে আমরা একটা নতুন সংবিধান লেখার চেষ্টা করি তাহলে পাহাড়ে আর আগুন জ্বলবে না, তৃতীয় লিঙ্গের অধিকার আর হরণ হবে না, কোনো ধরনের ধর্মনিরপেক্ষতা এবং ধর্ম নিয়ে প্রশ্ন আসবে না। আমরা বলছি বর্তমান প্রেক্ষাপটেও ধর্মনিরপেক্ষতা এবং ধর্ম নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নটিকে আপনার সমাধান করতে হয়, নতুন সংবিধান লিখতে গেলেও সমাধান করতে হবে। কিন্তু সমস্যাটি কোথায়? সমস্যাটি হচ্ছে যখন আপনি নতুন সংবিধান লিখতে যাবেন তখন ওই ধর্ম নিয়ে যেই রাজনীতি করা মানুষগুলো, সেই মানুষগুলো বলবে আমাকে সংবিধান লেখার অধিকার দাও, যারা পাহাড়ি তারা বলবে আমাকে স্বায়ত্তশাসনের অধিকার দাও। এই জিনিসটি তৈরি করার ক্ষেত্রে একটি গোজামিল তৈরি হবে, যেটি নেপালে হয়েছে, যেটি তিউনেশিয়ায় হয়েছে। তারা বারবার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটি বলছি, নতুন সংবিধান লেখার মাধ্যমেও যে আহামরি কোনো পরিবর্তন হবে বিষয়টি এমন না। সংবিধান সংশোধনের মাধ্যমে বরঞ্চ আপনি যে আদর্শ, এই আদর্শকে ধারণ করবেন এবং তা লালন করতে পারবেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে সংবিধান এখানে একটি মব তৈরি হবে, মবের ভয়ে কি আমরা কিছু করব না। মাননীয় সভাপতি, এখানে কারা আছে যে তৃতীয় লিঙ্গের অধিকারে বিশ্বাস করে না? আমরা সবাই বিশ্বাস করি তৃতীয় লিঙ্গের অধিকারে, কিন্তু এই জিনিসটি আপনি সরাসরি তৃতীয় লিঙ্গ আকারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করতে গেলেন, তখন আমরা দেখলাম কিভাবে করে তাদেরকে প্রতিবন্ধী আকারে দেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হলো। অর্থাৎ আপনার সমাজের বাস্তবিকতার কথা মাথায় রেখে আপনার অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কোনো একটি জিনিস যুক্তিযুক্ত হলে সেটি সর্বাপেক্ষা সবসময় সার্বজনীন যুক্তিযুক্ত বিষয়টি এমন না। জিনিসটি হচ্ছে জাস্টিস একটি ট্রানজিশনাল জিনিস। অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে বর্তমান সমাজের প্রেক্ষাপটে কোনটি চাহিদা। এখন সংবিধান বানাতে যে আমার দেশে যদি দুর্ভিক্ষ হয়, আমার দেশে যদি গৃহযুদ্ধ হয়, তাহলে সেই সংবিধান বানানোর তুলনায় বর্তমান সংবিধান সংশোধন করে চালানো অধিকতর শ্রেয়। মাননীয় সভাপতি, তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই সংবিধান তো গণপরিষদ বানানোর কোনো দরকার নেই, আমেরিকা দিয়েও সংশোধন করা যায়, আমেরিকায় এটি করা হয়েছে। আমেরিকায় যেই সরকারটি হয়েছিল সেটি ব্রিটিশ থেকে স্বাধীনতার পরে একটি বিপ্লবী সরকার হয়েছিল, তারা সংবিধান লিখেছিল। আপনার সরকার তো বিপ্লবী সরকার বানাতেই চায় না। আমরা বারবার দেখিয়েছি তারা নিজেদের তত্ত্বাবধায়ক সরকার আকারে প্রকাশ করতে চায়। তাহলে এই সংবিধান কেন তারা লিখতে যাবে? বরঞ্চ তারা ৭১-এর চেতনাকে ধারণ করতে চায় এবং তার ভিতরে ২৪-এর বিপ্লব করতে চায়। একটি উদাহরণ দিতে পেরেছেন ৯১টি দেশের মধ্যে তথাকথিত, তো সেটি হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় সংবিধান প্রণয়ন করতে লেগেছে ৭ বছর। আজকে বিএনপি, আজকে জামাত কি আপনাকে ৭ বছর দিবে কিনা সংবিধান প্রণয়ন করতে? প্রশ্ন নাম্বার ১। প্রশ্ন নাম্বার ২, আজকে দক্ষিণ আফ্রিকায় সকলের মধ্যে একটি রিকনসিলিয়েশন হয়েছিল। ওই যারা কালোদের অত্যাচার করেছে তারাও বিশ্বাস করেছিল আমার ক্ষমা চাইতে হবে। আজকে আপনার আওয়ামী লীগের পেতার তারা ক্ষমা চাবে কিনা? তারা চাবে না। অর্থাৎ এই সংবিধান তৈরি করার জন্য যে জাতীয় ঐক্য তৈরি করা দরকার, সেটি আপনার পক্ষে তৈরি করা সম্ভব না। এই জন্য আমরা বিশ্বাস করি সংবিধান সংশোধনই যথেষ্ট। মাননীয় সভাপতি, আজকে আমরা বারবার দেখার চেষ্টা করেছি, তারা বলছে সংবিধানের বেসিক স্ট্রাকচার প্রণয়ন। সংবিধানের বেসিক স্ট্রাকচার এটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এই পঞ্চদশ সংশোধনী বা বিভিন্ন সমাধান এটি আসলে মাননীয় সভাপতি একটি ফ্যাসিস্টের প্রবণতা। আমাদের সংবিধান যে এত খারাপ সংবিধান বিষয়টি এমন না, এটি আসলে প্রয়োগের অধিকারের সমস্যা। আমি যদি সংবিধানের সঠিক প্রয়োগ করতে পারতাম, আমার ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে পারতাম, এর মাধ্যমেই আসলে সংবিধানের কার্যকর বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ দলের দলনেতা রাগিব আঞ্জুমকে যুক্তি খণ্ডন করার জন্য। উভয় দলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আশা করি এর মধ্যেই বিচারকদের রায় চলে আসবে। সংবিধান সংশোধন কিংবা নতুন সংশোধন প্রণয়ন, পুরনো সংবিধানে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিকতা রয়ে গেছে। হয় পরিবর্তন, না হলে সংশোধন, কোনোটা করতেই হবে। এবং এটার জন্য যদি আমরা জাতীয় সংলাপ কিংবা গণপরিষদ কিংবা গণভোট, যেটাই হয়, আমাদের একটা ওয়েতে যেতে হবে, যেটা দেশের জন্য ভালো সেটাই করতে হবে। পরিবর্তনের উদাহরণ যেমন আছে চিলি এবং থাইল্যান্ডে, এবং সংশোধনের উদাহরণ বিভিন্ন দেশে আছে। আমি বিশ্বাস করি সংশোধন হোক কিংবা পরিবর্তন হোক, এখানে আমাদের বিচার বিভাগ এবং আমাদের বিশেষজ্ঞদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি সব পক্ষই ঐক্যমত হতে পারি, তাহলে কিন্তু সংবিধান পরিবর্তন কিংবা নতুন করে সংবিধান লেখা সম্ভব। বর্তমানে যে মৌলিক 5টা অধিকার বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, কিন্তু জাতিসংঘের সনদে বর্তমান দিনগুলোতে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি তথ্যের অধিকারটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করি এবং এই সমাজ গঠনের সংবিধান পরিবর্তন হোক কিংবা নতুন করে সংবিধান লেখা হোক, যেটাই হোক, যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর হয়, আমরা সবাই মিলে সেটা মেনে নিই। সেক্ষেত্রেই হবে সবার জন্য কল্যাণকর। জাতীয় টেলিভিশন আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর আজকের বিষয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন অধিক যুক্তিযুক্ত, এ বিষয়ের আজকের এই বিতর্কে বিজয়ী দল হচ্ছে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কংগ্রেচুলেশন বিজয়ী দলকে, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে। একই সাথে
শ্রেষ্ঠ বিতর্কিক হিসেবে মনোনীত হয়েছেন মবিন মজুমদার, জায়েদ সানি, রাগিব আঞ্জুম। এবং বিজয়ী দলের ব্যালট হচ্ছে 2, বিজিত দলের ব্যালট হচ্ছে 1। আমি কবি জসিমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কংগ্রেচুলেট করছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয় হওয়ার জন্য। আর এর সাথে শেষ হচ্ছে আজকের বিতর্কের যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন অধিক যুক্তিযুক্ত এই বিতর্কের অনুষ্ঠান। আশা করি ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর বিতর্ক অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে আয়োজন করবে। সবাইকে ধন্যবাদ।